আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক, স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় যেটা, সেখানে 202 নম্বর পেজের সমস্যা 1 পর্যন্ত সলভ করেছিলাম। এরপরে হচ্ছে গত ক্লাসে আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা শিখেছিলাম। এরপরের টপিক হচ্ছে আমাদের সমস্যা 2 সমাধান করা। তো এখানে সমস্যা 2 আমাদেরকে কি বলা হচ্ছে? অবশ্যই প্রিজম রিলেটেড একটা সমস্যা। এখানে বলা হচ্ছে যে একটা সুষম পঞ্চভুজ আকৃতির প্রিজম। পঞ্চভুজ আকৃতির প্রিজম মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রিজমের যে ভূমি দুইটা, তাই না, দুইটা ভূমি থাকবে, মানে এই পাশ আর এই পাশ, ওইটা হবে পঞ্চভুজ আকৃতির। এই যে এখানে যেমন উপরে দেখো এটা পঞ্চভুজ আকৃতি, নিচেও পঞ্চভুজ আকৃতি। আর সুষম বলতে বোঝানো হচ্ছে এই যে এই বাহুগুলা কি হবে? একই দৈর্ঘ্যের হবে। তো এরকম একটা স্তম্ভ, এই স্তম্ভের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এই যে ভূমির, তাই না, উপরটা বা নিচেরটা যেটাকেই বলো সমস্যা নাই, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3.5 মিটার। কত? 3.5 মিটার। তার মানে আমরা যদি এইটাই সেই প্রিজমটা চিন্তা করতে পারি, তার মানে এটা হচ্ছে আমাদের 3.5 মিটার, এই বাহুটাও হচ্ছে 3.5 মিটার। দেখতে সেম টু সেম হয়তোবা মনে হচ্ছে না, একটু কম বেশি হয়ে যেতে পারে, বাট প্রত্যেকটা দৈর্ঘ্যই সেম, সুষম, ঠিক আছে। এই যে এই বাহুটা হচ্ছে 3.5 মিটার, এটাও 3.5 মিটার, এটাও 3.5 মিটার। আচ্ছা, উপরেরও সেম, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান। এখন বলা হচ্ছে স্তম্ভটির উচ্চতা 12 মিটার। তার মানে যে ভূমি থেকে এই যে দুইটা ভূমি যেটা, এটার মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 12 মিটার। অর্থাৎ দেখো এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, তাই না, এখান থেকে এই পর্যন্ত, এইগুলো হচ্ছে 12 মিটার করে। তো আমরা লিখে রাখি, তো এটা হচ্ছে আমাদের 12 মিটার। এখন বললো এ পর্যন্ত শেষ। স্তম্ভটির মানে এই প্রিজমটাই তো আমাদের স্তম্ভ, এই স্তম্ভটির পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, আগে পার্শ্বতল বলছে, পার্শ্বতলটা চিন্তা করি। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল কোনটা বলতো? পার্শ্বতল কোনটা? আমাদের এই যে আমরা এই ভূমি ছাড়া চারপাশে যে তলগুলা দেখতে পারি সেটাই তো আমাদের পার্শ্বতল, তাই না? যেমন দেখো এই যে এটা একটা পার্শ্বতল, এটা একটা পার্শ্বতল, তারপরে তোমার এই যে এইটা আরেকটা পার্শ্বতল, তারপরে ওই যে ওই সাইডে যে এই বাহুটা নিয়ে ওই পাশে যে পার্শ্বতলটা, এই যে এটা একটা পার্শ্বতল। আজানের ব্রেক দিয়ে দাঁড়ো। তো যেটা বলতেছিলাম যে এরকম হচ্ছে পার্শ্বতল কয়টা তৈরি হবে? একটা, দুইটা, তিনটা, ওই পাশে একটা, চারটা, এই পাশে একটা, পাঁচটা। আর প্রত্যেকটাই যেহেতু প্রিজমের ভূমিগুলা একই দৈর্ঘ্যের, তাই না, তাহলে হচ্ছে এখানে প্রত্যেকটা যে আয়ত হবে, প্রত্যেকটা আয়তের ক্ষেত্রফল আবার কি হয়? সেম হয়। এখন এই একটা আয়তের ক্ষেত্রফল কি হবে? এতটুকু যদি হয় 3.5, তাই না, যে 3.5, এটা হ্যাঁ এটা ছোট, এটা বড় হয়ে গেছে, বাট নরমালি কি হবে? এটা সেম দৈর্ঘ্যের এই আয়তের। আর এটা কি উচ্চতাটা, তাই না, তার মানে এটা দৈর্ঘ্য ইনটু প্রস্থের মতন। তাহলে একটা আয়তের ক্ষেত্রফল বের করা তো কোনো ব্যাপার না। কি করব? এই এ আর এইচ গুণ করব। এটা তো এ, তাই না, আমরা বাহুকে নরমালি এ দিয়ে প্রকাশ করে থাকি, আর উচ্চতাটাকে এইচ দিয়ে প্রকাশ করে থাকি। তো এ ইন্টু এইচ করলে একটা আয়তের ক্ষেত্রফল চলে আসবে। এরকম কয়টা আয়ত আসবে? 5টা, তাই না। এন সংখ্যক বাহু বিশিষ্ট যদি প্রিজম হইতো সুষম, তাই না, সুষম বাহুর যদি হইতো, তাহলে এন সংখ্যক আয়ত আমরা পাইতাম। তাহলে আমাদের পুরা পার্শ্বতলের ক্ষেত্রফল আসতো এন ইন্টু এ ইন্টু এইচ। এইচ হচ্ছে একটা আয়তের ক্ষেত্রফল, এরকম এন সংখ্যক আয়ত হবে, এজন্য এন এ এইচ। তো এইটাই, তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা লিখে ফেলি। তো এর আগে আমরা একটু উঠাই কি কি ডাটা আছে, যে এখানে কি ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা লিখি যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এটাকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করে থাকি, তো এটা আমাদের প্রশ্নে বললো হচ্ছে 3.5 মিটার। আচ্ছা, এরপর বলো স্তম্ভটির, এটি তো প্রিজমের উচ্চতা, তাই না, তো আমরা লিখে রাখি তাহলে উচ্চতা, এটাকে হচ্ছে আমরা এইচ দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে 12 মিটার। আর আমাদের এই যে এই প্রিজমের যে ভূমি, এখানে কয়টা বাহু? 5টা, তাই না। তো আমরা এখানে লিখে রাখি যে এই
কি লিখবো যে প্রিজমের না ভূমির বাহু সংখ্যা এটা যদি n হয় এখানে হচ্ছে আমাদের 5 তাই না পঞ্চভুজ আকৃতি তো আমরা কি লিখতে পারি যে সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল এটা আসবে হচ্ছে এই যে একটা আয়তের ক্ষেত্রফল আসবে a ইনটু h এরকম তো এখানে 5টা হবে মানে n সংখ্যক হবে n এর মানটা 5 দেখে 5 বললাম তো n a h ঠিক আছে তো এটাই তাহলে ডাটা বসা দাও এটাই তোমার অ্যানসার তো n এর মান হচ্ছে 5 এর মান হচ্ছে কত 3.5 আর h এর মান কত বলো তো 12 এই হচ্ছে টোটাল কি হবে বলো তো বর্গ মিটার তাহলে এই হচ্ছে বর্গ মিটার তো এইটা কত আসে ক্যালকুলেট করে দেখো যে আসে এটা তোমার হচ্ছে অ্যানসার 5 * 3.5 * 12 এটা আসবে হচ্ছে আমাদের 210 মিটার মিটার না বর্গ মিটার সরি আচ্ছা তো আমাদের অর্ধেক অ্যানসার শেষ এখন আমাকে বলছে যে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে কি করতে হবে সমগ্র তল তো আমরা তো হচ্ছে পার্শ্বতলগুলো পাইলাম এখন উপরের আর নিচেরটাও বের করে যোগ করতে হবে তাই না আমরা তো জানি প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল দেখো তো একটু আমি এখানে শর্টকাটে লিখি পুরো প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হয় এই যে 2 * ভূমির ক্ষেত্রফল ভূমি তো দুইটা দেখে এর জন্য 2 গুণ হয় তাই না ভূমির ক্ষেত্রফল প্লাস এর সাথে কি হয় যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা যোগ হয় তাই না এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল সংক্ষেপে লিখলাম মনে পড়ে কিনা মনে পড়া উচিত না পড়লে তো সমস্যা এই হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল তো পার্শ্বতলের ক্ষেত্রফল তো জানি এই যে NH ভূমির ক্ষেত্রফলটা লাগবে এই যে ভূমি তাই না এই যে এই এরিয়াটুকু লাগবে এই যে এই এরিয়াটুকু লাগবে উপরের এখন এটা হচ্ছে একটা বহুভুজ কেমন বহুভুজ 5 বাহু বিশিষ্ট সুষম বহুভুজ সুষম বলতে কি প্রত্যেকটা বাহু সমান এখন আমরা কিন্তু গত ক্লাসে এটাই শিখছি যে তোমার কাছে যদি n সংখ্যক বাহু বিশিষ্ট n এর মান যা ইচ্ছা তাই হোক সমস্যা নাই n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম হইতে হবে মানে প্রত্যেকটা বাহু সমান যদি এমন একটা বহুভুজ থাকে তাহলে তার এরিয়া কিভাবে বের করতে হয় এই ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করা শিখে নিছি গত ক্লাসে তো চলো ওইটাই তাহলে এখন আমাদের বুঝতে পারতেছি সমগ্র তলের ক্ষেত্রফলে আমার ভূমির ক্ষেত্রফল লাগবে ভূমিটা হচ্ছে একটা 5 বাহু বিশিষ্ট একটা সুষম বহুভুজ পঞ্চভুজ আকৃতির তাই তো এটার ক্ষেত্রফলটা আগে বের করতে হবে ভূমির তো চলো বের করি তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে সুতরাং আগে কি করব বলো তো সুতরাং ভূমির ক্ষেত্রফল এখন আমাদের বলো এই ভূমিটা কেমন এটা একটা সুষম পঞ্চভুজ আকৃতি বহুভুজ সুষম পঞ্চভুজ আকৃতির বহুভুজ তার মানে আমাদের এই যে সূত্রটা কি ছিল একটা ভূমির ক্ষেত্রফল n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ভূমির ক্ষেত্রফল হয় হচ্ছে n a² / 4 cot 180° / n দেখো তো মনে পড়ে কিনা n a² / 4 cot 180° / n তো চলো আমরা এখানে ডাটা বসাই আমাদের এটা n এর মান হচ্ছে কত এখানে তো লেখাই আছে আমাদের n এর মান হচ্ছে 5 লেখার তো দরকার নেই এটা তো তোমরা এমনিই জানো 5 তাহলে 5 ইনটু এর মানটা হচ্ছে আমাদের 3.5 তাই না এজন্য হোল স্কয়ার ডিভাইডেড বাই এই হচ্ছে ডিভাইডেড বাই 4 ইনটু cot 180° / 5 তো এটা আমাদের এখানে আসবে হচ্ছে ফার্স্টে এই যে 5 * 3.5 হোল স্কয়ার এটা কত আসবে দেখো 5 * 3.5 হোল স্কয়ার ভাগ 4 তো এতটুকু আসবে হচ্ছে এই যে এতটুকু রেজাল্ট আসবে হচ্ছে 15.3125 এর সাথে গুণ হবে হচ্ছে cot এটা কত ডিগ্রি হয় 180 / 5 36°। এখন cot 36° মান তো হচ্ছে তোমরা মুখস্থ রাখো নাই তো এটা ক্যালকুলেটরে বের করে নাও কিভাবে এখন ক্যালকুলেটরে যদি sin cos tan আছে cot তো নাই তো এটা আসলে তোমরা ক্যালকুলেট করবে এইভাবে 3125 ইনটু এটা আসলে 1/tan 36 তাহলেই হবে এখন 1/tan
মানে tan 36 ডিগ্রি মান কিন্তু তোমাদের ক্যালকুলেটরে আছে। তো এই রেজাল্টটা আসবে হচ্ছে, এটা আসবে হচ্ছে আমাদের 21.076। এটা কি একক কি হবে? এটা যেহেতু একটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি হবে? বর্গ একক, তাই না? এখানে হবে হচ্ছে বর্গ কি হবে? আমরা যেহেতু এ এখানে এ কি মিটার এককে ছিল বইয়ে, এর জন্য এটা বর্গ মিটারে আসবে, বর্গ মিটার। এ যদি তুমি সেন্টিমিটারে বসাইতা, এ যদি সেন্টিমিটারে দেওয়া থাকতো আর তুমি যদি সেন্টিমিটারে বসাইতা, তাহলে এখানে বর্গ সেন্টিমিটার আসতো, তাই না? তো এইখানে হচ্ছে সেম সেম চলতেছিল, তাহলে এই হচ্ছে এত বর্গ সেন্টিমিটার, সরি মিটার। আচ্ছা, তো আমরা হচ্ছে ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। তো আমাদের তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে? সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলাটা যদি আমরা একটু লিখে দেখাই, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, আর এটা যেহেতু যেহেতু সুষম ছিল ভূমিটা, প্রিজমের ভূমিটা কি ছিল? সুষম, তাই না? তাহলে এর জন্য আমাদের আসবে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আসবে হচ্ছে NaH। এই ডাটাটা হচ্ছে আমরা আবার বের করে রাখছি একটু আগে, তো তুমি বসে দাও, এটাই তোমার অ্যান্সার। তাহলে এইটা হবে 2 ইন্টু 21.076, তাই তো? এটা গুণ হলো প্লাস এর সাথে ওইটা মনে হয় 210 আসছিল না, 210 কি হবে? যোগ হবে 210। এই হচ্ছে এত বর্গ মিটার। আই হোপ এখন এইটুকু ক্যালকুলেশন তুমি করে নিতে পারবে, এটাই তোমাদের অ্যান্সার। বুঝে গেছে? তাহলে চলো আমরা এখন দেখবো হচ্ছে প্রিজমের আয়তন। আচ্ছা, তো আমাকে আগে বলো আয়তন বলতে তোমরা কি বুঝো? আয়তন মানে আমরা বুঝি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? আমরা যেহেতু ঘনবস্তু নিয়ে আলোচনা করতেছি, আমাদের এই ঘনবস্তু কিন্তু এই তিনটা মাত্রাই আছে, তাই না? ঘনবস্তু মানে তো ত্রিমাত্রিক, তিনটা মাত্রাই থাকবে, দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা। তো আয়তন তাহলে আমাদের কি হবে? আমরা যদি ক্ষেত্রফলটা, ভূমির ক্ষেত্রফল বের করতে পারি কোন একটা ঘনবস্তুর, ভূমির ক্ষেত্রফলের সাথে আমরা যদি তার হাইট গুণ করে দিতে পারি, উচ্চতা গুণ করে দিতে পারি, তাহলেই হয়ে যাবে কি আমাদের আয়তন। তার মানে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এটাই হচ্ছে কি আমাদের আয়তন, তাই না? আমি যদি এই আগের প্রশ্নটারই যেটা দেখাই, এই যে ভূমির ক্ষেত্রফলটা তুমি পাচ্ছ এখানে, তুমি যে ভূমির ক্ষেত্রফলটা পাচ্ছ, যেটা এই যে এই ভূমির ক্ষেত্রফলটা তুমি পাইলা, এখন তুমি কি করবে? জাস্ট উচ্চতার গুণ করে দিলেই তাহলে হচ্ছে ওভারঅল তুমি যে আয়তনটা পেয়ে যাবা, আয়তনটা পেয়ে যাবা। তো আমাদের প্রিজমের আয়তন খুবই ইজি। ভূমির ক্ষেত্রফল, আমরা কিন্তু এই ভূমির ক্ষেত্রফলটা বের করতে পারি। এখন যদি কোনো সুষম n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ হয়, আমরা যেহেতু ভূমির ক্ষেত্রফল বের করতে পারি, ওই ক্ষেত্রফলটার সাথে আমরা জাস্ট এই প্রিজমের উচ্চতা গুণ করে দেব, তাহলেই হয়ে যাবে কি আমাদের আয়তন, তাই না? তো চলো আমরা তাহলে লিখে দিই। তাহলে আমাদের প্রিজমের আয়তনটা কি হবে? প্রিজমের আয়তনটা হবে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, আর একক কি হবে? ঘন একক, মানে সেন্টিমিটার হলে ঘন সেন্টিমিটার, মিটার হলে মিটার, কিলোমিটার হলে ঘন কিলোমিটার। এগুলো তো ইউজ করি না, হয় সেন্টিমিটার না হয় মিটারে ইউজ করি আমরা, তো এর জন্য ঘন একক লিখব, ঘন একক। এই হচ্ছে আমাদের প্রিজমের আয়তন। তো চলো আমরা ম্যাথ করি। তোমাদের দেখবা 500 না 203 নম্বর পৃষ্ঠায় তোমাদের বেশ কয়েকটা সমস্যা আছে। আমরা হচ্ছে দেখো সমস্যা 3, 4, এরকম 5, এরপর সমস্যা 6ও, এগুলা তোমাদের বইয়ে দেওয়া আছে। আমরা এই সমস্যাগুলো সমাধান করব, ঠিক আছে? তো চলো আমরা সমস্যাগুলো শুরু করি। তো আমাদের প্রথমেই যেটা পাচ্ছি আমরা, সমস্যা 3, এখানে বলা হচ্ছে যে একটা ত্রিভুজ আকৃতির প্রিজম, প্রিজমটা কি? ত্রিভুজ আকৃতির, মাথায় রাখলাম। প্রতিটি বাহুর দৈর্ঘ্য ভূমির প্রত্যেকটি বাহু, তার মানে এটা একটা সুষম প্রিজম, তাই না? সুষম যেহেতু প্রত্যেকটা বাহু 5 সেন্টিমিটার করে, ও না সরি খেয়াল করি নাই, প্রত্যেকটা বাহু না, বলছে তিনটা, এক একটা এক এক রকম, সরি খেয়াল করি নাই, একটা 5 সেন্টিমিটার, একটা 12 সেন্টিমিটার আর একটা 13 সেন্টিমিটার। খুশি হয়ে গেছিলাম আসলে, একই রকম যদি হয়
প্রত্যেকটা বাহু, তাহলে একটু হিসাব করতে সুবিধা হয়, যেন খুশি হয়ে গেছিলাম, আবেগে বলে ফেলছি যে সেম, পরে দেখি যে না ডিফারেন্ট। আচ্ছা, তো প্রত্যেকটা বাহুর এক একটা বাহু হচ্ছে 5, 12 আর 13 সেন্টিমিটার, আর উচ্চতা 41 সেন্টিমিটার। এখন বললো যে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। বুঝে গেছে? তো আমাদের কাছে হচ্ছে একটা কি আছে, এরকম ত্রিভুজাকৃতি প্রিজম আছে, এই যে এরকম। এই প্রিজমের এখন কি বের করতে হবে? সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন। তো চলো আমরা এখন সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করি। তো আমরা তো জানি আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগবে, এটা যে ভূমিটা, তাই না? এই যে ভূমির ক্ষেত্রফলটা জানতে হবে। এরপর আমাদের কি করতে হবে? পার্শ্ব তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আগে হচ্ছে আমরা ভূমির ক্ষেত্রফলটা বের করি, ঠিক আছে? তো এখানে আমরা যদি লিখি যে এই ভূমি কয়টা, এখানে ভূমির বাহু কয়টা আসবে? 3টা, তাই তো? তো আমরা লিখতে পারি যে ভূমির বাহুগুলো যথাক্রমে আমরা নাম দিলাম এ হচ্ছে 5 সেন্টিমিটার। তারপরে হচ্ছে আমরা নাম দিলাম হচ্ছে বি, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। আচ্ছা, এরপর এটা নাম দিচ্ছি সি, 13 সেন্টিমিটার। তো এখন 3টা বাহুর দৈর্ঘ্য তুমি যদি জানো একটা ত্রিভুজের, তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? আমাদের হচ্ছে যে অর্ধ পরিসীমাটা বের করা লাগবে, এরপর হচ্ছে যে সূত্র লিখে শেষ করে ফেলবো, তাই না? তো আমরা হচ্ছে পরিসীমাটা বের করে রাখি। সুতরাং পরিসীমা কার? এই যে ভূমির পরিসীমা, এটা হচ্ছে আমাদের 2s। এটা হচ্ছে আমাদের কি আসবে বলতো? a প্লাস বি প্লাস সি। তো এটা কত আসে? 5 প্লাস 12 প্লাস 13 এত সেন্টিমিটার। তো আমাদের এটা যোগ করলে কত আসবে দেখো? 12 12 24 25, 25 আর 5 মিলে 30, তার মানে এটা আসবে আমাদের 30 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে আগে একটু এসটাকেও লিখে রাখি, অর্ধ পরিসীমা যেটা, এস এর মানটা আমাদের আসবে হচ্ছে 30/2 ইকুয়াল টু আসবে হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখি এখন? সুতরাং ভূমির ক্ষেত্রফল, সুতরাং ভূমির ক্ষেত্রফল বলো কত আসবে? ভূমির ক্ষেত্রফল যেটা, এটা আসবে আমাদের হচ্ছে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c এত বর্গ একক। তো আমরা এখন এই ডাটাগুলো বসিয়ে দিই। তাহলে এই √s, s এর মান কত আসছে? 15, তাই না? তাহলে 15 ইন্টু এর মানটা মনে হয় 5 ছিল, 5 12 13 এরকম ছিল, a b c। তাহলে এই 15 মাইনাস 5, এরপরটা হচ্ছে 15 মাইনাস 12, এরপরটা হচ্ছে 15 মাইনাস 13। আর এই বাহুগুলা a b c, এই ডাটাগুলো আছে সেন্টিমিটারে, এই জন্য ক্ষেত্রফলটা আসবে হচ্ছে বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এটা একটু দেখি কত আসে। এটা আসবে হচ্ছে আমাদের 30 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? একবারে আসলে ক্যালকুলেট করলে তোমরা এটা পেয়ে যাবা, 30 বর্গ সেন্টিমিটার। তো আমরা ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমাদের কি? আমাদের আলটিমেট ইন্টেনশন হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন বের করা। তো আমরা লিখবো যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এটা হচ্ছে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। তো আমাদের কি লাগবে? পার্শ্ব তলের ক্ষেত্রফল, তাই না? ওইটাকে আমরা কিভাবে জানি বের করছিলাম? প্রতিপাদনের মাধ্যমে আমরা জানছিলাম। এটা হচ্ছে আমাদের ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, ঠিক আছে? তো আমাদের এইটাও ক্ষেত্রফল বের করা রেডি, আর ভূমির পরিসীমাটাও আমাদের আগে থেকে রেডি, আর উচ্চতা, তাই না?
এই উচ্চতাটা কত ছিল বলো তো? উচ্চতা 41 সেন্টিমিটার। তো উচ্চতার ডাটাটা কোথাও উঠাইনি, এখানে একটু লিখে দিই আগে থেকে যে উচ্চতা এবং উচ্চতা হচ্ছে 41 সেন্টিমিটার। তো এখন তাহলে আমরা এখানে ঠাস ঠুস বসাই দেবো, আমাদের অঙ্ক শেষ। তো এটা আসবে হচ্ছে আমাদের 2 ইন্টু ভূমির ক্ষেত্রফলটা আসবে হচ্ছে 30, 2 ইন্টু এই যে 30, এই যে গুণ হলো। আচ্ছা, এরপর এটার সাথে আসবে হচ্ছে ভূমির পরিসীমা। ভূমির পরিসীমা কত আসছিল? এই যে পরিসীমা 2s, এটা আসছিল 30। তো এই হচ্ছে 30 ইন্টু উচ্চতা জানি 41 দেখলাম মনে হয়, তাই না? 41 সেন্টিমিটার। এই হচ্ছে ইন্টু 41। তো এটা আসবে আমাদের আলটিমেটলি, যেহেতু ক্ষেত্রফল, এই আসবে হচ্ছে বর্গ সেন্টিমিটার। তো এটা কত আসে দেখো, ঠিক আছে। তো এটা আসবে হচ্ছে আমাদের 1290 বর্গ সেন্টিমিটার। বুঝা গেছে? এখানে কিন্তু শেষ না, আমাদের আবার কি বের করতে বলছিল? আয়তনটাও নির্ণয় করতে বলা হয়েছিল। তো আমাদের আয়তনটা কি আসবে বলো? সুতরাং আয়তন হচ্ছে কি বলো? এই যে ভূমির ক্ষেত্রফলের সাথে কি করতে হবে? উচ্চতাটা গুণ করে দিতে হবে। সুতরাং আয়তন হচ্ছে কি? ভূমির ক্ষেত্রফল। ও, তোমরা অনেকে কোয়েশ্চেন করতে পারো যে চিত্র কি নেসেসারি কিনা। না, চিত্র নেসেসারি না, আমি বোঝানোর জন্য জাস্ট আঁকছি, নিজে যেন বুঝে বুঝে অঙ্কটা করতে পারি সেই কারণে আঁকছি। তোমরা রাফে আঁকতে পারো, চিত্র এখানে ম্যান্ডেটরি না। সুতরাং ভূমির ক্ষেত্রফলের সাথে কি হবে? উচ্চতা গুণ করলে আয়তন। এখন এটা কি বের করে দিতে হবে বলো? ভূমির ক্ষেত্রফল তুমি জানো, তাই না? এই যে এটা 30, উচ্চতা তুমি জানো 41, এটা গুণ করে নিজে লিখবা কি বলতো এককটা? এটা করবা, বসাবা এখানে ঠাস ঠুস ম্যাথ বসায়, এখানে লিখবা কি? ঘন সেন্টিমিটার। ঠিক আছে, ডাটা বসাই নিবা নিজ দায়িত্বে। আচ্ছা, তো আমাদের সমস্যা 4-এর জন্য একটা চিত্র এঁকে নিলাম। তো এখানে বলা হচ্ছে আমাদের প্রিজমটা চতুর্ভুজ আকৃতির হবে আর সদৃশ, সুষম চতুর্ভুজ আকৃতির প্রিজম সদৃশ। সুষম বলতে আমাদের কি বোঝানো হচ্ছে? এই যে ভূমিটা কি হবে? প্রত্যেকটা বাহু সমান দৈর্ঘ্যের, তো এরকম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যটা তোমাকে দেওয়া 12 সেন্টিমিটার আর খুঁটির উচ্চতা 17 সেন্টিমিটার। এটা একটা খুঁটি দিয়ে বানানো প্রিজম। এরকম এই দাগগুলোকে কাঠ বা খুঁটি ভাবতে পারো। তো এই হচ্ছে প্রত্যেকটা খুঁটির দৈর্ঘ্য দেওয়া ভূমির আর উচ্চতাটা দেওয়া। ঠিক আছে, তো 12 সেন্টিমিটার আর 17 সেন্টিমিটার। তো এগুলো হচ্ছে 12 সেন্টিমিটার করে। আর এই যে এইখান থেকে শুরু করে এই যে এতটুকু, এগুলো হচ্ছে 17 সেন্টিমিটার করে। এখন বলা হচ্ছে খুঁটির সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে পুরা পার্শ্বতল প্লাস ভূমির ক্ষেত্রফল, তাই না? সমগ্র তলের ক্ষেত্রফলটা। তো আমরা কি জানি? আমরা কিন্তু জানি যে সমগ্র তলের ক্ষেত্রফল এটা সমান সমান কি হবে? 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। এটার সাথে কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল। এখন এটা যেহেতু সুষম বহুভুজ, হ্যাঁ বহুভুজ এখন তোমরা আবার চেনো এটা, আবার কিন্তু যেহেতু চতুর্ভুজ আকৃতি, তার মানে এই ভূমিগুলো এক একটা বর্গ, ভূমিগুলো এক একটা কি বর্গ। তো এটা কিন্তু আমাদের আসবে কি তখন? NaH। ঠিক আছে, NaH। তো এখন তাহলে চলো আমরা এখানে উঠাই দিই ডাটা কি কি আছে আমাদের কাছে। ভূমির ক্ষেত্রফল বের করা কোনো ব্যাপার বলো তো? তুমি সূত্র দিয়ে বুঝে n সংখ্যক বাহু বিশিষ্ট ওইটা সূত্র দিয়েও ভূমি ক্ষেত্রফল বের করতে পারো। আর তোমার যেহেতু এটা জানাই আছে এটা একটা বর্গ, ভূমিটা ডাইরেক্ট বাহু স্কয়ার দিয়েও তুমি অঙ্কটা করে ফেলতে পারো, অর্থাৎ এই যে এই কাজটা করতে পারো। অর্থাৎ 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল কি পাবা? একটা বাহুকে কি করবা? বর্গ করে দিবা, খেলা শেষ। তো এই হচ্ছে a স্কয়ার প্লাস NaH, এই হচ্ছে তোমার অ্যান্সার। এটা কোনো সূত্র মুখস্থ করতে যাও না, কনসেপ্টে চলে আসছে। ভূমির ক্ষেত্রফলটা কিন্তু দেখবা আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইয়ে ওই n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফলের যে ফর্মুলা ওইটা দিয়ে বের করা হয়েছে। এটা তোমার ইচ্ছা, তুমি করতে পারো, ডাইরেক্ট সূত্র লিখতে পারো। তো এখানে চলো আমরা লিখে দিই কি কি আছে। দেখো এখানে আমরা লিখে দিই যে বাহুর দৈর্ঘ্য a কত? 12 সেন্টিমিটার। তারপর আমাদের a লাগবে, n আর h লাগবে। এখন n, তাই না? বাহু সংখ্যা
এটা হচ্ছে আমাদের n, এই n এর মানটা হচ্ছে 4, আর এই প্রিজমের উচ্চতা এটা হচ্ছে 17 সেন্টিমিটার। তো এইখানে বসায় দাও, তোমার অঙ্ক শেষ। সমগ্র তলের ক্ষেত্রফল তো 2 ইন্টু 2 ইন্টু এ জানি কত 12, 12 স্কোয়ার প্লাস 4 ইন্টু 12 ইন্টু 17। এত কি সবগুলা তো সেন্টিমিটারে দেখলাম, তাহলে এত বর্গ সেন্টিমিটার। তুমি চাইলে সবগুলাকে মিটারে নিয়ে যেতে পারো, প্রত্যেকটা বাহুকে মিটারে নিয়ে যেতে পারো, মিটার যেহেতু আমাদের এসআই একক। তারপর তুমি এই এর মান এইচ এর মান মিটারে বসালে তুমি এখানে পাবা বর্গ মিটার। ঠিক আছে, তো এটা আমাদের কত আসে? মোস্ট প্রবাবলি আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইয়ে বর্গ মিটারে অ্যান্সারগুলো বের করা ছিল এই প্রশ্নটার, এই প্রশ্নের অ্যান্সারটা আর কি। আমি সেন্টিমিটারেই করে দিলাম, কোনো সমস্যা নাই। প্লাস 4 ইন্টু 12 ইন্টু 17, তো এটা আসবে আমাদের 1104 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এরপর আবার আমাদের কি লাগবে? এটা তো একটা অর্ধেক অ্যান্সার, এই যে সমগ্র তলের ক্ষেত্রফল। এরপর আমাদের লাগবে আবার আয়তন। তো আবার লেখো যে আয়তন, আয়তনটা আমরা নরমালি কি জানি? ভূমির ক্ষেত্রফলের সাথে, যে ভূমির ক্ষেত্রফলটার সাথে উচ্চতা গুণ হবে, তাই না? তো ভূমির ক্ষেত্রফল আমাদের কত? আমাদের ভূমি তো একটা বর্গ, আবার এটা আসবে হচ্ছে a স্কয়ার, আর এই উচ্চতাটা হচ্ছে h। এই দেখো a আর h এর মান তুমি জানো, বসে দাও, এটাই তোমার অ্যান্সার। তো আমি করে দিই এটা, এই হচ্ছে 12 স্কয়ার ইনটু উচ্চতা জানি কত, মানে 17 ছিল না, 17। তো এত কি পাবো বলো তো? ঘন সেন্টিমিটার। দেখো 12 স্কয়ার ইনটু 17, 2448, এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে, চলো। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে একটা সমস্যা 5 যেটা আছে সেটা সমাধান করব। সমস্যা 5, এখানে বলা হচ্ছে যে চিত্রে একটা অনিয়মিত খাড়া চতুর্ভুজাকার প্রিজম। আচ্ছা, অনিয়মিত, অনিয়মিত বলতে কি বোঝানো হচ্ছে? যে আমাদের এই চতুর্ভুজের যেটা, মানে ভূমি যে চতুর্ভুজ আকৃতি, ওই চতুর্ভুজ আকৃতির বহুভুজের বাহুগুলা অসমান। কি আসবে? অসমান। এই যে চিত্রের দিকে তাকাও, এই যে এটা কি আমাদের ভূমি না? উপর বা নিচে যাই দেখো, এইগুলো আমাদের কি আসবে দেখো তো? অসমান। দেখো এইটা এইটা এটা একটু বড়, এরকম অসমান। আবার কি আসবে দেখো তো? খাড়া। খাড়া বলতে আমরা কি বোঝাচ্ছিলাম? যে আমরা প্রিজমটাকে যদি রাখার পরে যে পার্শ্বতলটা আমাদের সামনে থাকবে, ওইটা যদি আয়তাকার হয়, দেখো এটা একটা আয়তাকার, তাহলে ওইটাকে আমরা খাড়া প্রিজম বলি। আর যদি অন্য কোনো আকৃতির হয়, সামান্তরিক রম্বস হয়ে যায়, তাহলে ওইটাকে আমরা বলবো হেলানো প্রিজম। তো এটা কিন্তু আয়তাকার শেপ দেখা যাচ্ছে সামনের যে পার্শ্বতলটা, তো এটা একটা কি? খাড়া প্রিজম। তো এরকম একটা প্রিজম সদৃশ ঘনবস্তুর ধারগুলোর দৈর্ঘ্য মিটার এককে দেওয়া, চিত্রে দেওয়া। ধার মানে কি বোঝানো হচ্ছে বলো তো? এই যে এই বাহুগুলা, ঠিক আছে? তো এখানে দেখো একটু, এখানে দেওয়া এটা হচ্ছে 2, এটা দেখো এটা হচ্ছে 4, এই যে এটা হচ্ছে 4, এই দাগটা হচ্ছে আমার দেওয়া এমনি। এই যে এই টোটালটা হচ্ছে 8, আর এই যে এইটা হচ্ছে 7, আর এই যে এইটা হচ্ছে 5। তার মানে আমরা বলতে পারি যে অনিয়মিত যে চতুর্ভুজটা, ওই চতুর্ভুজের 4টা বাহু হচ্ছে 2, 4, 8, 7 একক, আর এই প্রিজমের উচ্চতাটা হচ্ছে 5 একক। এটা আমরা বলতে পারি। একটুকু দেওয়া। এখন তোমাকে বলতেছে এই ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। এটা সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, আমাদের আগে কি লাগবে? ভূমির ক্ষেত্রফল লাগবে দুইটার। একটা ভূমির ক্ষেত্রফল বের করলে 2 দিয়ে গুণ করব, ভূমির ক্ষেত্রফল শেষ। এরপর আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল লাগবে। কি লাগবে? পার্শ্বতলের ক্ষেত্রফলটা লাগবে। এখানে 1টা 2টা 3টা 4টা পার্শ্বতল আছে, এরকম 4টা পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের লাগবে। তারপর যোগ করে দিলেই সমগ্র তলের ক্ষেত্রফল শেষ। আয়তনটা নিয়ে অত বেশি টেনশন নাই, যে ভূমির ক্ষেত্রফল বের করলে উচ্চতা গুণ করলেই শেষ। বাট মজার বিষয়টা হচ্ছে এখানে একটু আগে তোমরা যে ম্যাথ করলা,
এইটাতে ছিল সমস্যা ছিল না, এটা চারটা বাহুই সেম ছিল, এই জন্য তোমাদের ভূমির ক্ষেত্রফল খুব ইজি ছিল, ভূমির ক্ষেত্রফল ছিল জাস্ট a স্কয়ার। বাট এখন চারটা বাহু চার রকমের, এখানে কিন্তু ক্ষেত্রফল বের করাটা এত সহজ না, কারণ তোমার এই ভূমিটা তো কিন্তু আয়তর মধ্যে পড়তেছে না, সামান্তরিক না, রম্বস না, বর্গ না। তুমি কি বলতে পারো এই ভূমিটা এই দেখতে কেমন, এটা শেপটা কেমন? তোমরা কি এটা কিচ্ছেন না এরকম কোনো কিছু? বলো তো এটা কি, এটা কি আঁকছি আমি? এটাকে বলা হয় ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সত্যটা হচ্ছে কি, এখানে দুইটা বাহু কি হবে বলতো, অসমান দুইটা বাহু সমান্তরাল থাকবে, দুইটা অসমান বাহু একদম সমান্তরালে থাকবে, আর এই হচ্ছে এরকম আর দুইটা বাহু থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, আমাদের এই অসমান দুইটা বাহু সমান্তরাল যেটা, এদের দূরত্ব জানতে হবে। ঠিক আছে, এদের কি জানতে হবে? দূরত্বটা, ও থেকে কত দূরে আছে এই দূরত্বটা জানতে হবে। আর এরপর অসমান দুইটা বাহু, এদেরও দৈর্ঘ্য জানতে হবে, একটা যদি এ আর একটা যদি কি হয় বলতো বি, যেহেতু অসমান অবশ্যই ডিফারেন্ট, তাহলে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আসে হচ্ছে হাফ ইনটু এই অসমান দুইটা বাহুর যোগফল ইনটু উচ্চতা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এইখানে কিন্তু আমাদের ভূমিটা সেম, দেখো এই বাহুটা অন্য কালি দিয়ে দেখাই, এই যে এই বাহুটা আর এই যে এইটা সমান্তরাল অসমান, এই কারণে কিন্তু এই যে টোটাল এই যে এই ভূমিটা দেখতে একটা কিসের মতন দেখতে, ট্রাপিজিয়ামের মতন দেখতে। এই ট্রাপিজিয়ামের এখন আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে, বাট আমরা এইটা জানি না, এই যে এইখান থেকে এইটা এই ছোট আর বড়টার মধ্যবর্তী দূরত্ব যে এই যে এইটা, তাই না, এইটা এই এইচ টুকু আমরা জানি না, এইটুকু জানলেই কিন্তু আমাদের হয়ে যেত, অ্যাটলিস্ট ভূমির ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলতে পারতাম, বাট এই এইচটাই এখন আমরা জানি না। তো এখন চলো আমরা এই এইচটাকে খুঁজে বের করার চেষ্টা করি। কিভাবে বের করা যেতে পারে, কিভাবে এইচটাকে বের করা যেতে পারে? তো এইচটা বের করার জন্য দেখো এইটুকু এইচ, এটাও কিন্তু এইচ, তাই না, এটাও কিন্তু এইচ। এখন এটা আমরা বের করতে পারবো, দেখো একটু দেখি, এটা 2, বলতো এতটুকুর দৈর্ঘ্য কত হবে? এতটুকু 2 হলে এতটুকু দৈর্ঘ্য কি হবে দেখো তো, 2 হবে, তাই না? বাট আলটিমেটলি এই টোটালটা ছিল 8, এতটুকু যদি 2 হয় তাহলে 8 দৈর্ঘ্য কতটুকু আছে? 6। এতটুকু টোটালটা হচ্ছে 8, এতটুকু 2 বাদ চলে গেল, আছে হচ্ছে এতটুকু আর এতটুকু, এই দুইটার সমষ্টি মিলে হবে 6। এখন এখানে আছে একটু আর ওইখানে আছে একটু, দুইটা মিলে 6 বুঝলাম, বাট এখানে এক্সাক্ট কত আর এখানে এক্সাক্ট কত সেটা আবার আমরা জানি না। তো আমরা এক কাজ করি, এইটাকে ধরলাম হচ্ছে এক্স মিটার, এক্স মিটার। তো এটা মিলে যদি 6 হইতো, বাট এটা নিজে এখন এক্স হলে, তাহলে এই যে বাকি এতটুকু এটা হবে কত, 6 মাইনাস এক্স, তাই না? এতটুকু এক্স, এতটুকু 6 মাইনাস এক্স, বুঝছো কিনা? আবার বলি, টোটালটা ছিল হচ্ছে 8 মিটার, ওইটা যদি 2 হয় তাহলে ঠিক এর বরাবর অংশ, মানে আমরা এখান থেকে কি করব, লম্ব টানবো, এখান থেকে কি টানবো, লম্ব টানবো, তাহলে এতটুকু কি হবে, 2 হবে, বিপরীত একদম সেম টু সেম। তাহলে 8 থেকে 2 চলে গেলে আসছে 6, এইখানে আর এতটুকু মিলে হলো 6, ওই পাশটাকে আমরা যদি x ধরি তাহলে এতটুকু কি হবে, 6 মাইনাস এক্স। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আমাদের এখানে মেন টার্মসটা হচ্ছে কি, ওই যে ওইখান থেকে এখানে লম্ব টানা, ঠিক আছে, ওইখান থেকে কি টানাটা, লম্ব টানাটাই হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এখন লম্ব টেনে আমাদের লাভটা কি? আমাদের মেন কাজ হচ্ছে এইচ কে খুঁজে বের করা। কাকে খুঁজে বের করা? এইচ কে খুঁজে বের করা। আমরা কাজ করি, আমরা নামকরণ করি, নামকরণ না করলে সমস্যা হবে। কিরকম নামকরণ করতে পারি? ধরো আমরা নামকরণ করলাম এটা এ, এটা বি, ঠিক আছে। আসলে পুরা প্রিজমটার নামকরণ করলেই বেটার হয়, বাট আমি পুরো প্রিজমের নামকরণ করতেছি না, জাস্ট ভূমির নামকরণ করতেছি, ভূমির যে চারটা কোণা শীর্ষে ওইটা নামকরণ করে দিচ্ছি, ঠিক আছে। তো ওইটা এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তো আমরা কি করলাম, এ থেকে এখানে লম্ব টানলাম, তো এটার নাম হচ্ছে এ ই, এটার নাম দিলাম এফ। দেখো বুঝছি কিনা, এ থেকে লম্ব টানলাম এ ই, সিডি এর উপর লম্ব টানলাম, বি থেকে সিডি এর উপর বি এফ লম্ব টানলাম। তো আমাদের এই যে বি এফ আর এ ই, এই দুইটাই হচ্ছে এইচ, তো আমাদের এই এইচ খুঁজে বের করতে হবে। তো এখন দেখো তো আমরা একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি? হ্যাঁ, এই যে ত্রিভুজ দেখো তো, এই এ ই ডি, এখানে কি লেখা যায়?
ত্রিভুজ এই এ ই ডি হতে আমরা কি লিখতে পারি, এতটুকু তো হচ্ছে কত এক্স, এই যে এটা, এই ফোর হচ্ছে যে এইটা, বুঝছো? চিত্রে প্রশ্নে বলা ছিল ধার, মানে যে এইটা প্রশ্নেই বলা ছিল, এইটা চিত্রে, এইটা হচ্ছে 4, এটা তো এইচ। তার মানে আমরা লিখতে পারি যে 4 স্কয়ার মানে অতিভুজ স্কয়ার, মানে এটা তো লম্ব টানার কারণে এটা একটা সমকোণী ত্রিভুজ। অতিভুজ স্কয়ারটা কি হবে বলতো, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন কথা হচ্ছে এইখানে একটা সমীকরণ তুমি পাইলা, এই সমীকরণে আবার দুইটা আননোন, তুমি দুইটা জিনিসের মান জানো না, এইচ আর এক্স। নরমালি আমাদের একটা সমীকরণে একটা আননোন থাকতে হবে, দুইটা আননোন থাকলে আবার আমরা পারি না, মানে আমরা পারি না, অসংখ্য সমাধান হয়, এগুলো সমাধান নাই। তাহলে কি করা যায়, এখান থেকে তো আমাদের এইচ এর মানটা আসবে না, এটাকে রাখো আপাতত এরকম। তুমি আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এখানে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে সমকোণী, ওইখানেও এইচ আসবে। দেখো কোনটা, কোন ত্রিভুজটা, এই যে বি সি এফ ত্রিভুজে, ত্রিভুজ বিসিএফ হতে আমরা কি পাই দেখো তো, এই বিসিএফ এর অতিভুজ হচ্ছে যে 7 স্কয়ার ইকুয়াল টু ভূমিটা কত দেখো তো 6 মাইনাস এক্স স্কয়ার প্লাস লম্বটা হচ্ছে এইচ স্কয়ার। বুঝা গেছে? এখানে দেখো একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এখন তোমার কাছে দুইটা সমীকরণ হয়ে গেছে, দুইটা আননোন, তুমি চাইলে এখনই মান বের করে ফেলতে পারো। কিভাবে? তো এটাকে ধরো এক ধরলাম, এখান থেকে আমরা আগেই, তো আমরা কি করব, ওই যে এইচ এর মানটা বা এক্স এর মানটা রিপ্লেস করে আনা যায়, বাট এখানে এক্স তো ব্র্যাকেটের ভিতরে আছে, আমরা যে এখানে এইচ স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, 4 মাইনাস এক্স স্কয়ার লিখতে পারি না? ওই কাজটাই করব। এখানে আরেকটু লেখা যায় কি দেখো তো, এইচ স্কয়ার কে কি লেখা যাবে, এই এক্স স্কয়ারটা এখানে যে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 4 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, যে এইখানে আমরা এখন এখানে বসাই দেব। তাহলে 7 স্কয়ার ইকুয়াল টু 6 মাইনাস এক্স হোল স্কয়ার, এইচ স্কয়ার ইকুয়াল টু কি লিখবো, এই যে 4 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তো এখন তাহলে 7 স্কয়ার মানে 7 স্কয়ার মানে কত বলো তো, 49। এটাকে বর্গের সূত্রে ভাঙলে আমরা কি পাবো দেখো তো, a স্কয়ার মানে 6 স্কয়ার মানে 36 মাইনাস 2ab অর্থাৎ 12x প্লাস x স্কয়ার। তো প্লাস এখানে আসবে 16 মাইনাস x স্কয়ার। তো এখানে দেখো প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা কাটাকাটি যায়। তাহলে তোমার কাছে কি থাকবে, তোমার কাছে দেখো যে মাইনাস 12x টাকে এই পাশে নিয়ে আসো, এটা হয়ে যাবে কত, প্লাস 12x, তারপরে যে 36 প্লাস 16 আর 49টা এখানে যে বিয়োগ হয়ে যাবে। তাহলে এই যে এই টোটাল রেজাল্টের সাথে 12 তুমি যদি ভাগ দাও, 12 কে আমরা কি করব, ভাগ দিয়ে দেব, ক্যালকুলেটরে ডাইরেক্ট লিখে দিই, কত পাবো, 36 প্লাস 16 মাইনাস 49 ভাগ 12, এটা হচ্ছে আমাদের 0.25 মিটার, এত মিটার। বুঝে গেছে? এখন কথা হচ্ছে আমাদের মেইন ইন্টেনশন হচ্ছে এইচ বের করা, আমি এক্স কেন বের করলাম, তুমি যে কোনো একটা বের করতে পারলেই হয়ে যাবে। কারণ দেখো এই যে 1 নং এর দিকে তাকাও, এই যে এটাই ধরো এটাকে 1 নং ধরো, ওইটাকে না, এই যে এইটাকে 1 নং দেওয়া ছিল, ধরো এই 1 নং এ তুমি এক্স এর মান বসে দাও, এইচ স্কয়ারের মান, এইচ এর মান তুমি পেয়ে যাবে। বুঝতে পারছো? তো চলো আমরা কি লিখবো, 1 হতে পাই, 1 হতে আমরা কি পাবো, এইচ স্কয়ার ইকুয়াল টু হবে 4 স্কয়ার মাইনাস এক্স এর মান কত পাইলাম, এই যে এক্স স্কয়ারের জায়গায় কত বসাবো, 0.25। তো এটা কত আসে, 0.25, তাই না? এটা আসবে হচ্ছে 15.94, বাট আলটিমেটলি এইচ কত আসবে, এটা রুট করতে হবে, 15.94 সমান সমান 3.993 মিটার। এটা আলটিমেটলি, আচ্ছা লিখি, এটা কিন্তু আলটিমেটলি 4 মিটার লেখা যায়। ঠিক আছে, আমি দেখি তো আমাদের বইয়ে, স্কুল ম্যাথমেটিক্স বইয়ে এটা কত লিখছিল আমি দেখি। আচ্ছা আমাদের বইয়ে আর 4 লেখে নাই, তা আমিও তাহলে আর 4 নিয়ে আগাচ্ছি না, ঠিক আছে, 3.9, বাট 4 লিখলে একদম ক্লোজ হয়ে গেছে, তো 3.993 লিখলেও লেখা যায়, সমস্যা নাই। তো এত লিখলাম, তো আমরা কি পেলাম, এই যে কত দূরে আছে সেটা বের করে ফেলতে পারলাম, ঠিক আছে, এইচ এর মানটা বের করে ফেলতে পারলাম। তাহলে এখন আমাদের নেক্সট কাজ কি,
আমাদের এই ভূমির ক্ষেত্রফলটা বের করতে হবে। ভূমির ক্ষেত্রফলের আমরা তাহলে কি লিখতে পারি দেখো। সুতরাং ট্রাপিজিয়ামের, কোন ট্রাপিজিয়াম নামটা বলে দিই, এ বি সি ডি, এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা তো আমাদের ভূমি, তাই না? এইটার ক্ষেত্রফল আসবে হচ্ছে আমাদের হাফ ইনটু, এই যে এটা কি দেখো তো, এই যে এই অসমান দুইটা নিতে হবে, তাই না? অর্থাৎ এ বি আর সিডি, এ বি এই দৈর্ঘ্য আর এই সিডি দৈর্ঘ্যটা নিতে হবে, এ বি প্লাস সিডি ইনটু এইচ। তো এ বি আর সিডির মান আমরা জানি, এটা হচ্ছে হাফ, এ বি মানটা ছিল মনে হয় 2, তাই না? এই যে এ বি 2 আর টোটালটা ছিল 8, 2 প্লাস 8, আর এইচ এর মানটা আসছে কত, ইনটু এর সাথে গুণ হবে হচ্ছে 3.993। তো এই রেজাল্টটা হচ্ছে আমাদের কি বলতো, বর্গ মিটারে আসবে। আলটিমেটলি তাহলে আমরা কি লিখতে পারি, 2 প্লাস 8 ইনটু 3.993 ইনটু 0.5, এটা 19.965 বর্গ মিটার। বুঝে গেছে? এটাই কি আমাদের ভূমির ক্ষেত্রফল, এটাই কি আমাদের ভূমির ক্ষেত্রফল। তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছিল না আমাদের, বলতো ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফলটা কি আসবে, এটা তো ঘনবস্তু কি প্রিজম, তাহলে আমরা কি লিখতে পারি যে সমগ্রতলের ক্ষেত্রফল সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের কি হয়, 2 ইনটু ভূমির ক্ষেত্রফল হয়, 2 ইনটু ভূমির ক্ষেত্রফল হয়। আর যদি সুষম বহুভুজ হইতো তাহলে এন এ এইচ হইতো, এন এ এইচ, বাট এটা তো সুষম না, অনিয়মিত ছিল। তো আমাদের এখানে কি লাগবে তারপর বলতো, পার্শ্বতলের ক্ষেত্রফল। আর পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা কিভাবে পাই বলতো, এখানে ভূমির পরিসীমা ইনটু উচ্চতা, ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। তো আমাদের ভূমির ক্ষেত্রফল কত আসছে, 19.965, 19.965। এটার সাথে ভূমির ক্ষেত্রফল, ভূমিটা কি চতুর্ভুজাকৃতি, সরি ভূমির ক্ষেত্রফল না, পরিসীমা, পরিসীমা মানে কি চারটা বাহুর যোগ হবে, 2 7 8 4, এই চারটা বাহু কি হবে যোগ হবে, 2 7 8 4। তো এই যে পরিসীমা 2 7 8 4, এই যে পরিসীমাটা আসলো, চারটা বাহুর যোগফল ইনটু উচ্চতা। বলো এই এটার উচ্চতা কত ছিল, চিত্রে কত দেওয়া ছিল, এই যে 5 দেওয়া ছিল, তো ইনটু 5, এত বর্গ মিটারে চলে আসবে आंसर। তো এটা কত আসে ফাইনালি, তো এটা আসবে হচ্ছে 144.93 বর্গ মিটার। ঠিক আছে, হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের आंसर। এরপরে হচ্ছে আবার আমাদের কি ছিল, আয়তন নির্ণয় করতে হবে। তা আমাদের আয়তনটা কত আসবে, সুতরাং আয়তন, আয়তন আসবে আমাদের ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আই হোপ তোমরা ভূমির ক্ষেত্রফল এখন জানোই যে 19.965, 19.965, এর সাথে হচ্ছে উচ্চতা ছিল মনে হয় 5, তাই না? এটা গুণ করে দিবা এত ঘন মিটার। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠান্ডা মাথায় তোমরা আরেকবার দেখো, যদি সমস্যা থাকে, আর আমার বিশ্বাস অতটাও সমস্যা হওয়ার কথা না। খুব বেশি প্যারা খেলে ওই যে মাঝে মাঝে একটু ধরতে প্রবলেম হইতে পারে, এটা যে ট্রাপিজিয়াম ছিল নাকি অন্য কিছু ছিল, প্র্যাকটিস করলেই কিন্তু এটা। তো এখন দেখো আমাদের সমস্যা হচ্ছে 6 নাম্বারটা। এখানে পাশের নিয়মিত সমপ্রিজম আকৃতির অ্যাকুরিয়ামের, অ্যাকুরিয়াম ওই যে মাছ পালে যেটা, ওইরকম
ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে কি নিয়মিত, তাই না? নিয়মিত তার মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সেম। এই যে এটাই লিখে রাখছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, উচ্চতা 18 সেন্টিমিটার। তার মানে আমরা লিখতে পারি যে প্রত্যেকটা বাহু হচ্ছে 15 সেন্টিমিটার। কোনটা একটু ভালো করে যদি দেখাই, এই যে এইটা, এই প্রত্যেকটা বাহু হচ্ছে কত 15 সেন্টিমিটার করে, তাই না? আর কি দেওয়া, উচ্চতা যেটা এইচ 18 সেন্টিমিটার। উচ্চতাটা আবার কোনটা, এই যে এটা, তাই না? এই যে এইগুলা, এটা হচ্ছে 18 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝলাম। এখন বলছে একই রিয়ামটির বাইরে রং করতে আমাদের এখানে কি করতে হবে, বাইরে রং করতে হবে। ঠিক আছে, প্রতি বর্গ সেন্টিমিটারে 20 টাকা খরচ হলে মোট কত টাকা খরচ করতে হবে? মোট কত টাকা খরচ করতে হবে? সিম্পল হিসাব, আমার বাইরে কি লাগবে, ক্ষেত্রফলটা জানতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল, এই যে 500 তল উপর নিচ, সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের জানতে হবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রফলে আমাদের খরচ হবে 20 টাকা, ইনটু গুণ করে, মানে গুণ করে দেব, তাহলে আমাদের টোটাল খরচটা বের হয়ে যাবে, শেষ। আচ্ছা, আবার অ্যাকোয়ারিয়ামটি রঙিন পানি দ্বারা পূর্ণ করতে আমাদের এখানে পুরাটার ভিতর পানি ঢুকাবো। পানি কিন্তু আয়তন, তাই না? মানে পানি তো মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দখল করবে, তো পানি কি আয়তনটা দখল করবে। তখন খরচ হবে এত টাকা প্রত্যেক ঘন সেন্টিমিটার। এই যে আয়তনে কিন্তু যে ঘন, প্রত্যেক ঘন সেন্টিমিটার, তাহলে কত টাকার প্রয়োজন হবে? তাহলে একদম সিম্পল হিসাব, আমাদেরকে এই যে এই সুষম বা নিয়মিত যে প্রিজমটা আছে তার সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে, তারপর তার আয়তনটা বের করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে ওই যে রং করতে কত টাকা খরচ হবে সেটা বের হয়ে যাবে, আর আয়তনটা দিয়ে হচ্ছে যে পানি যে ভরলাম ওই প্রত্যেক ঘন মিটারে বা ঘন সেন্টিমিটার কত টাকা খরচ হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, তো চলো বের করে ফেলি। আমাদের এখানে দৈর্ঘ্যগুলো সেন্টিমিটারে দেওয়া, আর এই যে খরচ যেটা রং করার যেই সমগ্র তলের ক্ষেত্রফলের জন্য যে খরচটা ওইটা বর্গ সেন্টিমিটারে আছে, তার মানে মিটার এককে আর নেওয়া কষ্ট করতে হবে না, সেন্টিমিটারে আমরা করব। ঠিক আছে, এখানে বর্গ সেন্টিমিটারে লেখা আছে খরচটা। যদি দেখতাম বর্গ মিটারে আছে তাহলে সব মিটারে নিয়ে নিয়ে যে সমগ্র তলের ক্ষেত্রফলটা বর্গ মিটারে বের করে একটু আর কি হিসাবটা সহজ করে নিতাম। তো চলো আমরা তাহলে বের করে ফেলি। তো আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে পাবো? দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল এটা কি আসবে বলো, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল এরপর কি হবে বলো, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। এরপর আমাদের হচ্ছে কি 500 তলের ক্ষেত্রফল লাগবে। বাট এটা হচ্ছে কি আমাদের কি প্রিজম, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সেম, এই যে নিয়মিত প্রিজম, তাই না? তার মানে এটা আমাদের আসবে জাস্ট NaH। ওই যে পরিসীমা ইন্টু উচ্চতা, পরিসীমাটা ইন্টু উচ্চতা, এটা করতে মানে 500 তলটা কি লাগবে দেখো, তুমি দেখো 500 তল এক একটা কি আয়ত আসবে, প্রত্যেকটা আয়তের যে দৈর্ঘ্য ক্ষেত্রফল হচ্ছে A ইন্টু H, এরকম কয়টা আয়ত আসবে, n সংখ্যক। আমরা জানি এখানে n এর মান কত, এখানে n এর মানটা পাশে নিয়মিত চিত্র, এখানে কই n এর মান কোথায় দেওয়া, নাকি আমি এখান থেকে বের করে নেব? দেখি, অ্যাকোয়ারিয়ামের ভূমির প্রত্যেক বাহু দৈর্ঘ্য, এখানে n এর মানটা তাহলে যে 1 2 3 4 5 6। ঠিক আছে, n এর মান তাহলে প্রশ্ন উল্লেখ করে নাই, আসলে প্রশ্ন উল্লেখ করে না, আমি দেখতেছি না। পাশের নিয়মিত সমপ্রিজম আকৃতির অ্যাকোয়ারিয়ামের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এত, উচ্চতা এত, ইকোনমিটার অঙ্কন না, আসলে বলা নাই। তাহলে চিত্র দেখে আমরা কাউন্ট করে নিলাম, এটা n এর মানটা কত আসবে, 6 আসবে। তো এই হচ্ছে আমাদের প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল। এখন এখানে একটু থামবো, ভূমির ক্ষেত্রফলটা, এই ভূমিটা হচ্ছে একটা 6 বাহু বিশিষ্ট বহুভুজ, 6 বাহু বিশিষ্ট বহুভুজ। এটার তাহলে ক্ষেত্রফলটা কিভাবে বের করবো, বুঝে আমরা বহুভুজের ক্ষেত্রফল বের করা শিখছি, তাই না? n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, সুষম বহুভুজ। তো চলো আমরা তাহলে আগে ভূমির ক্ষেত্রফলটা বের করি। সুতরাং ভূমির ক্ষেত্রফল এটা কি হয়, NA²/4 cot 180 ডিগ্রি বাই n, এত বর্গ
একক। তো আমাদের n এর মানটা কত 6, a এর মানটা কত 12 না, না a এর মান 15 সেন্টিমিটারে, এই হচ্ছে 15 ডিভাইডেড বাই 4 ইনটু cot 180 ডিগ্রি বাই 6, তাহলে আমরা পাবো হচ্ছে বর্গ সেন্টিমিটারে। তো এখান থেকে হচ্ছে আমরা ডাটাটা বের করে ফেলি। তো 15 স্কয়ার করে ইনটু 6 করে 4 দিয়ে ভাগ দিলাম, এটা আসবে 337.5 ইনটু ওইটা আসবে কত 30, তাই না? এটা আসবে হচ্ছে cot 30 ডিগ্রি, এ হচ্ছে বর্গ সেন্টিমিটার। cot 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, cot 30 ডিগ্রি মান আসবে √3, তাহলে এটা আসবে হচ্ছে √3 ইনটু 337.5 এত বর্গ সেন্টিমিটার। হিসাব করলে কত আসবে 337.5 ইনটু √3, 584.57 বর্গ সেন্টিমিটার। তো আমাদের ভূমির ক্ষেত্রফলটা বের করা হয়ে গেছে, তাই না? এই যে এই ক্ষেত্রফলগুলো বের করা হয়ে গেছে। তো এখন এখানে আমরা তাহলে 1 নং এ বসাই দেব, n এর মান, a এর মান, h এর মানটা আমাদের দেওয়াই আছে, তাই এখানে 1 নং এ আমরা তাহলে বসাই দিলে আমাদের শেষ। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 1 হতে কি পাই, যে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি পাবো, সমগ্র তলের ক্ষেত্রফল এটা আসবে হচ্ছে আমাদের 2 ইনটু, এই যে দেখো 2 ইনটু ভূমির ক্ষেত্রফল ছিল, তো আমরা তো যে ভূমির ক্ষেত্রফল বের করে ফেলছি, তাহলে 584.57 প্লাস দেখো এরপর ছিল NaH, দেখো n এর মান, a এর মান, h এর মান 6 15 18, এটার সাথে কি হবে 6 15 আর 18টা কি হবে গুণ হবে, এত বর্গ সেন্টিমিটার। বুঝা গেছে? এই হচ্ছে কি দুইটা ভূমির ক্ষেত্রফল আসলো, আর এই হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা চলে আসলো। তো এটা আমাদের ক্যালকুলেট করলে কত আসে চলো দেখি। এটা আসবে হচ্ছে আমাদের 2789.14 বর্গ সেন্টিমিটার। এখন আমাকে বলো, তুমি সমগ্র তলের ক্ষেত্রফল জেনে ফেলছো, তোমার হচ্ছে কত খরচ হবে, প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ হবে রং করতে 20 টাকা, 1 বর্গ সেন্টিমিটার রং করতে খরচ হবে 20 টাকা। তাহলে তোমার তো টোটাল ক্ষেত্রফল বের করা হয়ে গেছে সমগ্র তলের, তাই কত টাকা খরচ হবে, এটার সাথে 20 গুণ হবে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং রং করতে খরচ হবে 20 ইনটু কত আসছে 2789.14, ঠিক লিখলাম? এই ক্যালকুলেশনে একটু মিস্টেক করলে কিন্তু একটু তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ঠিক আছে? এত টাকা কত আসে 2789.14 ইনটু 20, তো এটা আসবে হচ্ছে আমাদের 782.8 টাকা, ঠিক আছে? এত টাকা। আমাদের প্রশ্ন কিন্তু এখানেই শেষ না, আমাদের আবার কি হচ্ছে বলতো, এই অ্যাকুয়ারিয়ামে রঙিন পানি পূর্ণ করব, এজন্য প্রত্যেক ঘন সেন্টিমিটারে খরচ হবে 15 টাকা। তার মানে আমাদের এখন আয়তনটা জানতে হবে, আয়তনটা জানলে প্রত্যেকটার জন্য প্রতি 1 ঘন সেন্টিমিটার খরচ 15 টাকা, তাহলে টোটাল কত খরচ হবে আমাদের বের হয়ে যাবে। তো চলো এখন আমরা কি করব বলতো, আয়তনটা বের করি। আবার আয়তনটা কি আসবে বলো, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আমাদের ভূমির ক্ষেত্রফল কত আসছে বলতো, এটার একক কি হবে, ঘন একক, তাই তো? আমাদের ভূমির ক্ষেত্রফলটা আসছিল 584.57, 584.57 ইনটু উচ্চতাটা মোস্ট প্রবাবলি 18 ছিল, তাই না? উচ্চতাটা ছিল 18,
ইন্টু 18। এগুলো যেহেতু সেন্টিমিটারে বসানো আর এটা ক্ষেত্রফলটা তো বর্গ সেন্টিমিটারে বসানো, এটা সেন্টিমিটার এটা বর্গ সেন্টিমিটার, তাহলে হয়ে যাবে ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার কত আসে দেখো, 584.57 ইন্টু 18, এটা আসবে হচ্ছে 10522.26 ঘন সেমি, ঘন সেন্টিমিটার। এখন আমরা জানি 1 ঘন সেন্টিমিটারে তোমার খরচ হবে হচ্ছে 15 টাকা। 15 টাকা যদি খরচ হয় তাহলে চলো আমরা তাহলে বের করে ফেলি। সুতরাং রঙিন পানির জন্য খরচ হবে, রঙিন পানির খরচ বা পানির জন্য খরচ আমরা কি পাবো, 15-এর সাথে এটা গুণ হবে 10522.26 এত টাকা। তো কত আসে দেখো, এটার সাথে আমরা যদি 15 গুণ করে দিই তাহলে এটা আসবে 157,833.9 টাকা। একটু ক্যালকুলেশনটা দেখো, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো এই ছিল হচ্ছে তোমাদের সমস্যা 2 থেকে সমস্যা 6, যেগুলা তোমাদের বইয়ের সমাধান করা ছিল না সেগুলার সমাধান। আই হোপ তোমরা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের এই প্রিজমের অনুশীলনীর যে সমস্যাগুলো আছে ওইগুলো আমরা সমাধান করব। তো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ। আচ্ছা, তো শেষ হইল না, শেষ একটা কথা খালি যদি বলে দিই, এখানে অ্যাকোয়ারিয়ামে যেটা অ্যাকোয়ারিয়ামের যেই রং করার খরচটা এখানে মানে আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইয়ে বিবেচনা করা হয়েছে কি শুধু পার্শ্ব তলগুলোকে রং করা হলো, বুঝতে পারছো? শুধু কি করা হয়েছে, পার্শ্ব তলগুলোকে রং করা হয়েছে। মানে অ্যাকোয়ারিয়ামটাকে তাহলে মানে বাস্তবিকভাবে অ্যাকোয়ারিয়ামটা কিরকম হবে, অ্যাকোয়ারিয়ামে কি হয়, উপরের পাশটা খালি রাখা হয়েছে, চিন্তা করা হচ্ছে উপরে খালি নিচে তো তলা, তাই না? এই পার্শ্ব তলটাকে এরকম রং করা হয়েছে, শুধুমাত্র পার্শ্ব তল। তো তখন খরচটা কেমন হবে? তো তখন আমাদের কি লাগবে বলতো, তখন আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করা লাগবে না। পার্শ্ব তলের ক্ষেত্রফল কোনটা, এই যে এটা আমাদের পার্শ্ব তলের ক্ষেত্রফল না, শুধু এন এ এইচ এটা লাগবে, এইটুকুর রেজাল্টটা লাগবে, এন ইন্টু এ ইন্টু এইচ, এটার ক্ষেত্রটাই হচ্ছে পার্শ্ব তলের ক্ষেত্রফল। তখন আর কি যে পার্শ্ব তলের ক্ষেত্রফলের খরচটা বের করা হয়েছে যে এক ক্ষেত্রফলের জন্য এত বর্গ সেন্টিমিটারের জন্য 20 টাকা, তাহলে টোটালটার জন্য এত টাকা, ঠিক আছে? বাট আমি কি করে ফেলছি, আমি হচ্ছে তোমাদের টোটালটা বের করছি, যে উপরেও ধরে নিছি ঢাকনা আছে, নিচেও ধরে নিছি যে নিচেরটা রং করা হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে প্রশ্ন এরকম ক্লিয়ার করো না, এখানে প্রিজমটার অ্যাকোয়ারিয়ামের কিরকম রং করা হয়েছে এটা ক্লিয়ার না, কারণ এর আগে তোমাদের একটা আবার অর্ধগোলাকার ম্যাথও ছিল, ওইখানে আবার সবটাই করা হয়েছিল। তো যাই হোক, সমগ্র তলের ক্ষেত্রফলটা দিয়ে তোমরা করতে পারো, বাট যেটা আমি দেখলাম যে ওইখানে শুধু পার্শ্ব তলের ক্ষেত্রফলটা রং করার কথাটাই বলা হয়েছে, প্রশ্নে উল্লেখ না, বাট অ্যান্সারে আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইয়ে পার্শ্ব তলেরটা ধরেই করা হয়েছে। তাহলে তোমরা ওইটা একটু মাথায় রাখো, ঠিক আছে, যে পার্শ্ব তলের ক্ষেত্রফলটাই করা হয়েছে। আমি আর এখানে মুছলাম না, কাটলাম না, ঠিক আছে, এখানে আর কোনো চেঞ্জ করলাম না, জাস্ট কি হবে, পার্শ্ব তলের ক্ষেত্রফলটা বের করে 20 দিয়ে গুণ দিয়ে খরচটা বের করে নিও, ঠিক আছে? তো সবাইকে এখন আল্লাহ হাফেজ।